শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র একাদশ ও দ্বাদশ শ্রেণী অধ্যায় ১ উৎপাদন। এই অধ্যায়ের ৪ নম্বর লেকচারে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। প্রিয় শিক্ষার্থী, ইতিপূর্বে এই অধ্যায়ের আরও ৩টি লেকচার সম্পূর্ণ হয়েছে। আশা করি তোমরা সেই লেকচারগুলো ভালোভাবে প্র্যাকটিস করেছো এবং সেখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো। তা চলো আমরা কথা না বাড়িয়ে আমাদের আজকের লেকচারের যে আলোচ্য বিষয় আছে আমরা সেখানে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ আমাদের আজকের লেকচারের আলোচ্য বিষয়সমূহ। প্রথমেই যেটা থাকবে সেটা হচ্ছে উৎপাদনশীলতার ধারণা, তারপরে উৎপাদনশীলতা আসলে কী এবং উৎপাদনশীলতার প্রকারভেদ ও পরিমাপ। এই বিষয়গুলো আজকে আমরা আমাদের আজকের লেকচারে শেখার চেষ্টা করব। তা চলো আমরা বিস্তারিত আলোচনায় চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, উৎপাদনশীলতার ধারণা তোমাদেরকে এখন ব্যাখ্যা করব। তোমরা দেখো যে আজ থেকে প্রায় 15 থেকে 20 বছর আগে একটি জমিতে 5 থেকে 7 মণ ধান উৎপাদন করা যেত। ওই একই জমিতে এখন উন্নত মানের সার ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে 2 থেকে 3 গুণ বেশি ধান উৎপাদন করা সম্ভব। অর্থাৎ আধুনিক পদ্ধতি ও প্রযুক্তির উৎপাদনশীলতা বেশি। উৎপাদনের দক্ষতার উপর উৎপাদনশীলতা নির্ভর করে। অর্থাৎ উৎপাদনের দক্ষতা বাড়লে উৎপাদনশীলতাও বাড়ে। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখবে এখন তোমাদের আশেপাশে এলাকায় দেখবে অনেক জমি আছে যেমন পতিত অবস্থায় পড়ে আছে, অর্থাৎ সেখানে কোনো চাষ হয় না। বা এখন কিন্তু গ্রামে অনেক মানুষই জমি চাষ করতে চায় না, তারা শহরে বসবাস করতে চায়। কিন্তু তারপরও দেখো বাংলাদেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কিন্তু একটা সময় ছিল মানুষ ম্যাক্সিমামই জমি চাষ করতো, তারপরও দেশে অনেক অভাব ছিল, খাবার ঠিকমতো অনেক ক্ষেত্রেই পাওয়া যেত না, অনেক মানুষ গরিব ছিল। এর কারণ কি বলতো? এর কারণ হচ্ছে যে মানুষ এখন অল্প জমিতে অধিক পরিমাণে ফসল উৎপাদন করতে পারে, যার কারণে খাদ্য উৎপাদন কয়েক গুণ বেড়েছে। এরপরে দেখো, সাধারণ ভাষায় আমরা উৎপাদনশীলতা বলতে কি বুঝছি? দেখো যে সমপরিমাণ উপকরণ ব্যবহার করে আগের তুলনায় উৎপাদন বাড়ানোর প্রক্রিয়াকেই উৎপাদনশীলতা বলা হয়। অর্থাৎ তুমি আগে যা ব্যবহার করতে সেই পরিমাণ উপকরণ ব্যবহার করে বর্তমানে যদি তুমি বেশি উৎপাদন করতে পারো বা উৎপাদন বাড়াতে পারো, আর এই প্রক্রিয়াকেই বলা হয় উৎপাদনশীলতা। অর্থাৎ বর্তমান সময়ে ব্যবসার অন্যতম প্রধান উদ্দেশ্য হলো উদ্বৃত্ত সৃষ্টি করা, অর্থাৎ সারপ্লাস সৃষ্টি করা, অর্থাৎ বেশি বেশি পরিমাণ উৎপাদন করে সেটা জমিয়ে রাখা। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুরূপ উদ্বৃত্ত সৃষ্টির দক্ষতা বা সামর্থ্যকে কি বলা হয়? উৎপাদনশীলতা। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমাদেরকে একটা সমীকরণের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করি উৎপাদনশীলতা আসলে কি। উৎপাদনশীলতার সূত্র হচ্ছে, অর্থাৎ উৎপাদনশীলতা কিভাবে মেজারমেন্ট বা বের করা যায় সেটা হচ্ছে উৎপাদন বাই উপকরণ, অর্থাৎ আউটপুট বাই ইনপুট। কোনো একটা জিনিস উৎপাদন করতে যা যা কিছু লাগে সেটাকে বলা হয় উৎপাদনের উপকরণ। আর কোনো একটা জিনিস যা উৎপাদিত হয়েছে সেটা হলো উৎপাদন বা আউটপুট। তাহলে তুমি যা উৎপাদন করলে সেটা থাকবে উপরে, আর ওই ওই জিনিসটা উৎপাদন করতে যা যা তোমার লাগে প্রয়োজন হয় সেটা হলো উৎপাদনের উপকরণ। তাহলে উৎপাদনের উপকরণ দ্বারা যদি ভাগ দেই তখন যে রেজাল্টটা বের হয় সেটাই হচ্ছে উৎপাদনশীলতা। সেই রেজাল্টটাকে বলা হয় উৎপাদনশীলতা। প্রিয় শিক্ষার্থী, এবার তোমাদের একটি উদাহরণের সাহায্যে এই উৎপাদনশীলতার বিষয়টি বোঝানোর চেষ্টা করি। মনে করো একটি প্রতিষ্ঠান যার নাম হচ্ছে লতাপাতা, সে 5 লাখ টাকা মূল্যের বিক্রয়যোগ্য এবং আকর্ষণীয় পণ্য উৎপাদন করলো। সে কী করলো? 5 লাখ টাকা মূল্যের পণ্য উৎপাদন করলো। এই পণ্য উৎপাদনে
উক্ত প্রতিষ্ঠানের শ্রম বাবদ ব্যয় হয়েছে ৭৫,০০০ টাকা, যন্ত্রপাতি মানে শ্রমিক বাবদ ব্যয় হয়েছে, অর্থাৎ এই যে ৫,০০,০০০ টাকার পণ্য সেটা উৎপাদন করার জন্য তার শ্রমিকদের দেওয়া লাগছে ৭৫,০০০ টাকা, সে যন্ত্রপাতি বাবদ ব্যয় হয়েছে ১০,০০০ টাকা, কাঁচামাল বাবদ অর্থাৎ এই পণ্যটা উৎপাদন করতে এর কাঁচামাল বাবদ ব্যয় হয়েছে ২৫,০০০ টাকা, এবং আরও অন্যান্য খরচ ব্যয় হয়েছে ১৫,০০০ টাকা। তাহলে এই যে এগুলো হচ্ছে হলো উপকরণ, এগুলোকে বলা হয় উপকরণ। এই যে ৭৫,০০০, ১০,০০০, ২৫,০০০, ১৫,০০০ এগুলোকে বলা হয় উপকরণ। আর এই যে ৫,০০,০০০ টাকা এটা হলো উৎপাদন। তাহলে এখানে আমাদের এই সূত্র আমি কিভাবে বসাবো, এই ৫,০০,০০০ টাকা হলো উৎপাদন, এটা বসাবো উপরে, আর এই যে চারটার যোগফল ৭৫,০০০, ১০,০০০, ২৫,০০০, ১৫,০০০ এইটার যোগফল বসাবো আমরা উপকরণের জায়গায় অর্থাৎ নিচে। তো চলো আমরা সূত্রে বসাই। দেখো তাহলে আমাদের উৎপাদনশীলতার সূত্র হচ্ছে প্রথমে উৎপাদন, পরে হচ্ছে উপকরণ বাই উপকরণ ইন্টু 100। তুমি এখানে যদি 100 দাও দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই। যদি তুমি 100 দাও তাহলে তোমার রেজাল্টটা হবে পার্সেন্টেজ, এই যে তোমরা দেখতে পাচ্ছ পার্সেন্টেজ। আর যদি 100 না দাও তাহলে রেজাল্টটা পার্সেন্টেজ হবে না, নর্মালি যা হয় তাই। দুইভাবেই করা যায়। আচ্ছা, তাহলে উৎপাদন হিসেবে আমরা আগে কত দেখলাম, এই যে তোমার হচ্ছে ৫,০০,০০০ টাকা উৎপাদন হিসেবে কত দেখছিলাম আমরা ওখানে ৫,০০,০০০ টাকা। এরপরে ওখানে শ্রমের মজুরি ৭৫,০০০, যন্ত্রপাতি ১০,০০০, কাঁচামাল ২৫,০০০, অন্যান্য ১৫,০০০। তো এই সবগুলোর যোগফল করলে হয় ১,২৫,০০০। আর উপরে কত ৫,০০,০০০। তা ১,২৫,০০০ দিয়ে ৫,০০,০০০কে ভাগ দিলে হয় ৪, আর এই 100-এর গুণ, তাহলে 400, তার মানে 400%। তাহলে এই অঙ্কে উৎপাদনের সূত্র উৎপাদনশীলতার রেজাল্ট হচ্ছে 400%। 400%। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ। অর্থাৎ এইটা দ্বারা কি বোঝায়, তাহলে এই 400% দ্বারা কি বোঝায়, যে ১০০ টাকার পণ্য উৎপাদন করে ১০০ টাকার উপকরণ দিয়ে, এই যে এখানে এই যে ১০০ টাকা, এই ১০০ টাকার উপকরণ দিয়ে তুমি কি করতে পারো ৪০০ টাকার পণ্য উৎপাদন করতে পারো, এটা দ্বারা এটা মিন করে। এরপরে দেখো আমরা এই যে অঙ্কটা আছে এই অঙ্কটাকেই আমরা সেম, যদি আমরা পার্সেন্টেজ ব্যবহার না করি তাহলে কি হয় দেখো, সেম জিনিস আমরা জাস্ট পার্সেন্টেজ এখানে রাখলাম না, তাহলে কি হয় দেখো, যেমন তোমরা অনেকেই জানো, এই দেখো এটা হচ্ছে হলো ভাগ, অর্থাৎ ৫,০০,০০০কে ১,২৫,০০০ দ্বারা ভাগ করা হয়। তাহলে সবসময় খেয়াল রাখবা যে এই ভাগের ক্ষেত্রে নিচে যেই সংখ্যা দিয়ে আমরা ভাগ করি সেটা মানে হচ্ছে ১। তাহলে মনে করো ১,২৫,০০০ দিয়ে ১,২৫,০০০কে ভাগ দিলে ১ হয়, আর ১,২৫,০০০ দিয়ে ৫,০০,০০০কে ভাগ দিলে 4 হয়। তার মানে হচ্ছে 4:1। তোমরা অনেকেই জানো যে এই যে ভাগফল অর্থাৎ ৫,০০,০০০ ভাগ ১,২৫,০০০, এইটার ভাগফল যেটা উপরের যেটা হয় সেটাকে বলা হয় উপরে বসে, তারপরে ইস্টু দিয়ে নিচের যেটার ফল সেটা নিচে বসানো যায়। তাহলে এখানে ১,২৫,০০০কে ১,২৫,০০০ দ্বারা ভাগ দিলে ১ হয়, আর ১,২৫,০০০ দিয়ে ৫,০০,০০০কে ভাগ দিলে ৪ হয়। তুমি ইচ্ছা করলে শুধু ৪ লিখতে পারো, ওই যে ইস টু 1 এটা না লিখলেও হবে, কারণ হচ্ছে আমরা এটা দ্বারা এটা মিন করি, কিন্তু আমি তোমাদের বোঝানোর জন্য যে এটা বুঝাইলাম, মানে এখানে এটা দিলাম। তাহলে দেখো এই যে 4:1 এটা দ্বারা কি বোঝাচ্ছে, এটা দ্বারা বোঝাচ্ছে যে ১ টাকার উপকরণ দিয়ে ৪ টাকার কি করা যায় পণ্য উৎপাদন করা যায়। অর্থাৎ তুমি ১ টাকা নিয়ে ব্যবসা শুরু করলা, সেই ১ টাকা দিয়ে তুমি ৪ টাকার পণ্য উৎপাদন করলা। আবার এটা নিচে এইভাবেও লেখা যায় ৪ গুণ বা ৪ বার, তাহলে তুমি এইভাবেও লিখতে পারো, অথবা ৪ গুণ বা ৪ বার এভাবেও লেখা যায়। তাহলে এই প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা কত, ৪ গুণ বা ৪ বার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, অথবা শুধু তুমি ৪ লিখলা কোনো সমস্যা নাই। ওই যে ইস টু 1 যেটা এখানে আছে, ইস টু 1 এটা না লিখলেও, এখানে ইস টু 1 যেটা আছে এটা না লিখলে হবে, শুধু তুমি এখানে ৪ লিখলা তাহলে হবে, বা ৪ গুণ বা ৪ বার এটুক লিখলেও হবে। আমি এটা তোমাদের বোঝানোর জন্য লিখলাম যে এই জিনিসটা আসলে কিভাবে আসে, যে সবসময় এখানে লাস্টে ১ হয়, যেমন ১,২৫,০০০ দিয়ে ৫,০০,০০০কে ভাগ দিলে ৪ হয়, ইস টু ১, মানে ওই নিচের সংখ্যার পরিবর্তে সবসময় ১ লেখা যায়। কেন ১ লেখা যায়, মনে করো ১,২৫,০০০কে ১,২৫,০০০ দ্বারা ভাগ করলে কত হয়, যেমন আমরা সাধারণত কী করি, মনে করি এখানে আছে ২০,
ঠিক না? মনে করি এখানে আছে ধরো 15, এখন আমরা 5 দিয়ে ভাগ করলে কি লিখি, যে 3 5 15, 5 দিয়ে ভাগ করলে নিচে হয় 3, উপরে হয় 4, আমরা এরকম লিখি না? তাহলে এখানে রেজাল্ট কি হবে, 4/3 হবে। তা সেম জিনিসই মনে করো 1,25,000-কে 1,25,000 দ্বারা ভাগ দিলে 1 হয়, আর 1,25,000-কে 5 লাখ দ্বারা ভাগ দিলে 4 হয়। তার মানে কি 4:1, তো উপরে থাকে 4, নিচে থাকে 1, তাহলে 4:1। এটা বোঝানোর জন্য তোমাদেরকে দিয়েছিলাম। তুমি সরাসরি 4 গুণ বা 4 বার লিখলেও হয়। আর যদি তুমি পার্সেন্টেজ দাও, এখানে 100% দাও, তাহলে এই যে আগের মতো দেখো, এই যে এখানে ইন্টু পার্সেন্ট, তখন এখানে হবে 4 না হয়ে 400 হবে পার্সেন্টেজ। আর সবসময় এখানে 100 দিলে এর উত্তরটা হবে, রেজাল্টটা হবে পার্সেন্টেজ। আশা করি তোমাদেরকে উৎপাদনশীলতার যে সূত্রটা সেটা তোমাদেরকে বুঝাতে পেরেছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা উৎপাদনশীলতার ধারণা বুঝতে পারলে। তাহলে এতক্ষণ আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেখানে তোমরা কি শিখলে, যে উৎপাদনশীলতা প্রতিষ্ঠানের উৎপাদন বাড়ানোর উপর গুরুত্ব দেয়। এটি প্রতিষ্ঠানের উপকরণ ব্যবহারের দক্ষতা নির্দেশ করে, অর্থাৎ একটা প্রতিষ্ঠান কতটা দক্ষভাবে পরিচালিত হচ্ছে এইটা বোঝার জন্য তোমাকে এই উৎপাদনশীলতার সূত্র ব্যবহার করে বিভিন্ন আঙ্গিকে এগুলোর ব্যাখ্যা করতে হবে। উৎপাদনশীলতা প্রতিষ্ঠানের উপকরণ ব্যবহারের পরিমাণ অপরিবর্তিত রাখতে সাহায্য করে, অর্থাৎ আগের সমান তোমার হচ্ছে উপকরণ ব্যবহার করে বর্তমানে বেশি পণ্য উৎপাদন করা যায়। আর এটা যাওয়ার যে যাচাই বা দক্ষতা মাপা হয় এই উৎপাদনশীলতার মাধ্যমে। সর্বোপরি আগের চেয়ে উৎপাদন বাড়ানোর প্রক্রিয়াই হচ্ছে উৎপাদনশীলতা। এরপর চলো আমরা এবার সংজ্ঞা নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করি। সেখানে উৎপাদনশীলতা কি সেই বিষয়গুলো এখানে দেওয়া আছে। দেখো, সাধারণ অর্থে উৎপাদনশীলতা বলতে উৎপাদনের দক্ষতাকে বোঝায়, অর্থাৎ উৎপাদনের দক্ষতা বাড়লে উৎপাদনশীলতা বাড়ে, আর উৎপাদনশীলতা বাড়লেই উৎপাদনের পরিমাণ বাড়ে। যদি আমরা আরেকটু স্পষ্ট করে বলতে চাই, যে একই পরিমাণ উপকরণ মানে হলো কোনো জিনিস উৎপাদন করতে যা যা লাগে সেটাকে বলা হয় উপকরণ। তো উপকরণ হিসাবে কি লাগে, ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন ব্যবহার করে, অর্থাৎ আমরা এই যে উপকরণ ব্যবহার করে আগের চেয়ে বেশি পণ্য উৎপাদন বাড়াতে পারলে সেটাকে বলা হয় উৎপাদনশীলতা। প্রিয় শিক্ষার্থী, তোমরা আরও একটু সহজভাবে বলতে পারো যে উৎপাদনকে উপকরণ দিয়ে ভাগ করলে যে অনুপাত পাওয়া যায় বা যে ফলাফল পাওয়া যায় তাকে উৎপাদনশীলতা বলা হয়। তুমি এইভাবেও বলতে পারো যে উৎপাদনকে, মনে করো এই যে আমরা এই যে এখন উৎপাদন, উপরে হবে উৎপাদন আর নিচে হবে উপকরণ। তাহলে তুমি সংজ্ঞাটা এইভাবে বলতে পারো যে উৎপাদনকে উপকরণ দিয়ে ভাগ দিয়ে যে রেজাল্ট পাওয়া যায় তার অনুপাতকে বা তাকে উৎপাদনশীলতা বলে। অনুপাতকে বললে হবে বা তাকে বললে হবে, যে উৎপাদনকে, কোনো একটি প্রতিষ্ঠানের উৎপাদনকে তার মোট উপকরণের যোগফল দিয়ে ভাগ করলে যে রেজাল্ট পাওয়া যায় তাকে উৎপাদনশীলতা বলা হয়। আর আমরা প্র্যাকটিক্যালি এই কাজটাই করে থাকি, যে উৎপাদনকে উপকরণ দিয়ে আমরা ভাগ করি, তখনই আমরা উৎপাদনশীলতা বের করতে পারি। উৎপাদনশীলতা হলো সম্পদ ব্যবহার করে পণ্য বা সেবা উৎপাদনের একটা পরিমাণ। উৎপাদনশীলতা হচ্ছে একটি টার্ম যা ইনপুটের প্রেক্ষিতে আউটপুটের অনুপাত করা হয়। ওই যে তোমাদেরকে বললাম যে উপরে থাকে কি আউটপুট, এই যে আমরা এখানে যেটা কি বলেছিলাম, এখানে বলেছিলাম উপরে হবে কি আউটপুট। উৎপাদন মানে ইংরেজি হচ্ছে আউটপুট, আর উপকরণ ইংরেজি হচ্ছে ইনপুট। তাহলে আউটপুটকে ইনপুট দ্বারা ভাগ করলে উৎপাদনশীলতা পাওয়া যায়। আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছ। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি উৎপাদনশীলতা। তাহলে এতক্ষণ আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেখানে কি পেলাম, যে উৎপাদনশীলতা হচ্ছে উৎপাদন ও উপকরণের অনুপাত। ওই যে তোমাদের কাছে ভাগফল মানে হচ্ছে কিন্তু অনুপাত, যেমন 5/5 তার মানে কি 5:3। তাহলে ওই ইস্টু ইংরেজি, বাংলা হচ্ছে অনুপাত। তাহলে উৎপাদনশীলতা মানে কি উৎপাদন এবং উপকরণের অনুপাত। উপরে থাকে উৎপাদন, নিচে থাকে উপকরণ। তাহলে উৎপাদন ইস্টু উৎপাদন এবং উপকরণের অনুপাতই হচ্ছে উৎপাদনশীলতা।
সর্বনিম্ন সম্পদ ব্যবহার করে সর্বাধিক পরিমাণ উৎপাদন করা, অর্থাৎ উৎপাদনশীলতার মাধ্যমে আমরা চেষ্টা করি সর্বনিম্ন সম্পদ ব্যবহার করে সর্বোচ্চ পরিমাণ উৎপাদন করা। উৎপাদনশীলতা উৎপাদন ক্ষমতা বাড়ানোর সাথে সম্পর্কযুক্ত। আশা করি তোমরা উৎপাদনশীলতা সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা শিখব যে এই যে আমরা উৎপাদনশীলতার কথা বললাম, এই উৎপাদনশীলতা কত ধরনের হয়ে থাকে। উৎপাদনশীলতা সাধারণত 6 ধরনের হয়ে থাকে, অর্থাৎ মোট উৎপাদনশীলতা, শ্রমের উৎপাদনশীলতা, যন্ত্রের উৎপাদনশীলতা, মালামালের উৎপাদনশীলতা। মালামালের উৎপাদনশীলতার আরেক নাম হচ্ছে কাঁচামালের উৎপাদনশীলতা। তুমি মালামালের উৎপাদনশীলতা বলতে পারো, আবার কাঁচামালের উৎপাদনশীলতাও বলতে পারো। মূলধনের উৎপাদনশীলতা এবং আর্থিক উৎপাদনশীলতা, এটাই 6 ধরনের উৎপাদনশীলতা আমরা দেখতে পাই। প্রথমে আমরা যে উৎপাদনশীলতা বের করব সেটা হচ্ছে মোট উৎপাদনশীলতা। প্রিয় শিক্ষার্থী, মোট উৎপাদনশীলতা, তাহলে মোট উৎপাদনশীলতা কি? দেখো আমরা এখানে যেটা দেখানোর চেষ্টা করেছি, মোট উৎপাদনকে মোট উপকরণ দ্বারা ভাগ দিলে যে অনুপাত পাওয়া যায় তাকে বলা হয় মোট উৎপাদনশীলতা। তোমরা সহজেই বুঝতে পারছো যে মোট উৎপাদন, একটা প্রতিষ্ঠানের মোট উৎপাদনকে মোট উপকরণ দ্বারা যদি আমরা ভাগ দিই তাহলে যেই অনুপাত পাওয়া যায় সেটা হচ্ছে মোট উৎপাদনশীলতা। এরপরে হচ্ছে দেখো শ্রমের উৎপাদনশীলতা। শ্রমের উৎপাদনশীলতা মানে হচ্ছে প্রতি ঘন্টায়, শ্রমের উৎপাদনশীলতা আসলে বিষয়টা কি, যে প্রতি ঘন্টায় উৎপাদনের পরিমাণ নির্ণয় করার জন্য সাধারণত শ্রমের উৎপাদনশীলতার পরিমাপ নির্ণয় করে। অর্থাৎ সাধারণত শ্রমিক যে কাজ করে তাদের পারিশ্রমিক দেওয়া হয় ঘন্টার উপরে, এই জন্য এখানে ঘন্টার কথা বলা হয়েছে। তাহলে একটা প্রতিষ্ঠানে যারা শ্রমিক আছে তারা প্রতি ঘন্টায় কি পরিমাণ কাজ করে, কত টাকার কাজ করে, সেই বিষয়গুলো তোমার হচ্ছে নির্ণয় করার জন্যই শ্রমের উৎপাদনশীলতা বের করা হয়। এখানে বলা আছে মোট উৎপাদনের একক ও মোট শ্রম ঘন্টার অনুপাতকে শ্রমের উৎপাদনশীলতা বলা হয়। আচ্ছা, আবার কি পরিমাণ শ্রম ব্যয় করে কি পরিমাণ উৎপাদন করা সম্ভব তার উপর শ্রমের উৎপাদনশীলতা নির্ণয় করা হয়। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, শ্রমের উৎপাদনশীলতার সূত্র হচ্ছে দুইটি। একটা হচ্ছে যেটা টাকার ক্ষেত্রে, অর্থাৎ তুমি যখন অঙ্কের টাকার কথা বলা থাকবে তখন হবে হচ্ছিল এই নিচেরটায় যে আর্থিক মূল্য আর ব্যয়ের পরিমাণ যখন টাকার ক্ষেত্রে, আর যখন একক অর্থাৎ কত পিস পণ্য উৎপাদন করলো এবং কত ঘন্টা কাজ করলো, তাহলে ঘন্টা এবং একক যখন থাকবে তখন হবে উপরের সূত্র, আর টাকা এবং শ্রমের মূল্য যখন থাকবে তখন হবে নিচের সূত্র। তাহলে শ্রমের উৎপাদনশীলতা দুইটা সূত্রের সাহায্যে বের করা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো যন্ত্রের উৎপাদনশীলতা। এই আমরা যখন প্র্যাকটিক্যালি এই অঙ্কগুলো করব তখন তোমরা আরেকটু ভালো বুঝতে পারবা। যন্ত্রের উৎপাদনশীলতা সেম, একটা যন্ত্রপাতি একটা প্রতিষ্ঠানে কি পরিমাণ কাজ করতে পারে, কতটুকু কাজ করতে পারে, ঘন্টায় কতটুকু কাজ করতে পারে সেটা যাচাই করার জন্য যন্ত্রের উৎপাদনশীলতা বের করা হয়। অর্থাৎ একটা প্রতিষ্ঠানে মোট উৎপাদন এবং মোট যন্ত্র বাবদ কত ব্যয় হইল সেটার অনুপাতকেই বলা হয় যন্ত্রের উৎপাদনশীলতা। প্রিয় শিক্ষার্থী, যন্ত্রের উৎপাদনশীলতার ক্ষেত্রেও দুইটি সূত্র এখানে ব্যবহার করা হয়ে থাকে। একটা হচ্ছে যখন তুমি মোট একক অর্থাৎ কত পিস পণ্য উৎপাদন করা হলো আর যন্ত্রটা মেশিনটা কত ঘন্টা কাজ করলো, যখন এরকম থাকবে তখন উপরের সূত্র ব্যবহার করা হবে। আর যখন মোট এত টাকার মূল্য পণ্য এত টাকার এতটুকু মূল্যের পণ্য উৎপাদন করা হচ্ছে, যখন মূল্য দেওয়া থাকবে তখন হবে, এবং যন্ত্রর যে মূল্যটাকে সেটাকে টাকায় কনভার্ট করা থাকবে তখন হবে নিচের সূত্র। অর্থাৎ ওই শ্রম এবং যন্ত্রপাতি সেম একই ধরনের সূত্র। যখন একক বলা থাকবে অঙ্কের ক্ষেত্রে, অর্থাৎ এত পিস পণ্য উৎপাদন করা হয়েছে এত ঘন্টায়, তখন হবে উপরের এটা। আর যদি বলা হয় যে এত টাকার পণ্য উৎপাদন করা হয়েছে যন্ত্রপাতিটা এত টাকা ব্যয় করে, তখন হবে নিচেরটা, অর্থাৎ টাকার ক্ষেত্রে হবে নিচেরটা, আর ঘন্টা এবং এককের ক্ষেত্রে হবে উপরেরটা। আমরা এই বিষয়গুলো এখানে আপাতত বোঝার চেষ্টা করো, আমরা যখন প্র্যাকটিক্যাল তোমাদের অঙ্ক করাবো তখন আরও ভালো বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থী, এরপরে দেখো মালামালের উৎপাদনশীলতা। মালামালের উৎপাদনশীলতার আরেক নাম হচ্ছে কাঁচামালের উৎপাদনশীলতা। তুমি এটাকে মালামালের উৎপাদনশীলতাও বলতে পারো আর কাঁচামালের উৎপাদনশীলতাও বলা যায়। অর্থাৎ দেখো মালামাল বা কাঁচামাল তুমি যে নামে ডাকো কোনো সমস্যা নাই। পরীক্ষায় থাকতে পারে কাঁচামালের উৎপাদনশীলতা বের করো আর অথবা মালামাল উৎপাদনশীলতা বের করো, কিন্তু সূত্র হবে একই। মালামালের আরেক নাম হচ্ছে কাঁচামাল। তাহলে দেখো কাঁচামাল উৎপাদনশীলতা হচ্ছে একটা প্রতিষ্ঠান যতটুকু পণ্য উৎপাদন করে
দেখো একটা প্রতিষ্ঠান যত টাকার পণ্য উৎপাদন করে, মনে করে একটা প্রতিষ্ঠান 5 টাকার পণ্য উৎপাদন করছে, তাহলে এখানে মোট উৎপাদনের মূল্য হবে 5। এরপর হচ্ছে এই প্রতিষ্ঠান এই উৎপাদন উৎপাদন করতে কয় টাকার কাঁচামাল ইউজ করছে। কাঁচামাল মানে হচ্ছে হলো একটা পণ্য উৎপাদন করতে যে মেইন উপাদান লাগে সেটাকে বলা হয়। মনে করো সে 2 টাকার কাঁচামাল উৎপাদন করছে, তাহলে 5/2, তাহলে মোট উৎপাদনের জায়গায় হবে 5 আর কাঁচামালের জায়গায় হবে 2। এটা অঙ্কে বলা থাকবে যে এই প্রতিষ্ঠানের মোট উৎপাদন হচ্ছে 5 টাকা এবং এর কাঁচামাল মূল্য হচ্ছে 2 টাকা। তাহলে কাঁচামালের জায়গায় 2 টাকা কাঁচামাল বসাইতে হবে আর মোট উৎপাদনের জায়গায় তোমার হচ্ছে 5 বসাইতে হবে। এইভাবে অনুপাত করে যে রেজাল্ট হবে সেটাই হচ্ছে কাঁচামালের উৎপাদনশীলতা। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছ। এরপর হচ্ছে মূলধনের উৎপাদনশীলতা। মূলধনের উৎপাদনশীলতা মানে হচ্ছে মোট উৎপাদন মূল্য, যেটা আমরা সবসময় বলি, বা মোট আয়কে মোট মূলধনের পরিমাণ দিয়ে ভাগ করলে মূলধনের উৎপাদনশীলতা পাওয়া যায়। অর্থাৎ বিনিয়োগকৃত মূলধনের তুলনায় কি পরিমাণ আয় হচ্ছে তা বোঝানোর জন্য এটা ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থী, এর মানে হচ্ছে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি। তাহলে দেখো মূলধন, তুমি মনে করো মোট উৎপাদন করেছো 5 টাকা। এখন তুমি যখন ব্যবসা শুরু করেছিলে তখন তুমি মূলধন নিয়ে শুরু করছিলে 3 টাকা। তার মানে 3 টাকার মূলধন দিয়ে তুমি 5 টাকার পণ্য উৎপাদন করলে। তাহলে এইতে এই 5 টাকার মূলধনকে 5 টাকার উৎপাদনকে তুমি 3 টাকার যে মূলধন সেটা দিয়ে ভাগ করলে যে রেজাল্ট হয় সেটা হচ্ছে মূলধনের উৎপাদনশীলতা। পরীক্ষার সময় তোমার অঙ্কে বলা থাকবে যে তোমার মোট উৎপাদন 5 টাকা, এর মূলধন ছিল 3 টাকা, তখন ওই মোট উৎপাদন উপরে বসাবে, মোট আর মূলধন নিচে বসাবে। অনেক সময় আবার এটাকে অন্যভাবে করা যায় যে এখানে মোট মূলধন না থেকে মোট আয়ও থাকে, তাহলে সেটা অঙ্কে বলা থাকবে যে এখানে ওটা কি মূলধন না তোমার হচ্ছে আয়। যদি মূলধন থাকে তাহলে মূলধন লিখবা, যদি আয় থাকে তাহলে তুমি আয় লিখবা। এইভাবে তোমরা এই যে এখানে মোট আয়ের জায়গায় অঙ্কে যদি মোট আয় থাকে তাহলে তুমি মোট আয়ের লিখবা আর মোট আয়কে মূলধন দিয়ে ভাগ করবা। তাহলে মূলধনের এগেনিস্টে তুমি কি পরিমাণ আয় করলা, কোন অনুপাতে আয় করলা সেটা আমরা এখান থেকে শিখতে পারবো। সর্বশেষ যে উৎপাদনশীলতা সেটা হচ্ছে আর্থিক উৎপাদনশীলতা। প্রিয় শিক্ষার্থী, আর্থিক উৎপাদনশীলতাটা একটু আলাদাভাবে ক্যালকুলেশন করতে হয়। তোমরা এখানে দেখো, আমি তোমাদেরকে চেষ্টা করছি বোঝানোর জন্য। দেখো আর্থিক উৎপাদনশীলতা সূত্র হচ্ছে যে সংযোজিত মূল্য, এই যে সংযোজিত মূল্য বা রূপান্তর মূল্য, অর্থাৎ সংযোজিত মূল্যকে রূপান্তর মূল্য দ্বারা ভাগ করলে যে অনুপাত পাওয়া যায় সেটাকে বলা হয় আর্থিক উৎপাদনশীলতা। সংযোজিত মূল্য বাই রূপান্তর মূল্য। তাহলে এখন আমাদের জানতে হবে যে সংযোজিত মূল্য কি আর রূপান্তর মূল্য কি। দেখো সংযোজিত মূল্য সূত্র হচ্ছে, দুইভাবে তুমি চিন্তা করতে পারো যে অনেক সময় অঙ্কে বিক্রয় মূল্য থাকে এবং ক্রয় মূল্য থাকে। তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে যেই রেজাল্ট পাওয়া যায় সেটাকে বলা হয় সংযোজিত মূল্য। মনে করো তুমি একটা পণ্য বিক্রি করলে 5 টাকা আর ওই পণ্যটা তুমি কিনেছিলে 4 টাকা দিয়ে, তাহলে 5 টাকা থেকে 4 টাকা বাদ দিলে কত থাকে? 1 টাকা। সেই 1 টাকা হবে সংযোজিত মূল্য। তার মানে দেখো যে বিক্রয় থেকে ক্রয় বাদ দিলে যেই মূল্য পাওয়া যায় সেটাকে বলা হয় সংযোজিত মূল্য। তাহলে 5 টাকা থেকে 4 টাকা, তুমি কোনো পণ্য বিক্রি করলে 5 টাকা, সেটা তুমি কিনেছিলে 4 টাকা দিয়ে, তাহলে কয় টাকা তোমার হলো? ডিস্টেন্স হলো 1 টাকা। তো এটাকে বলা হয় সংযোজিত মূল্য। অথবা এটাকে অন্যভাবে বলতে পারো যে মোট উৎপাদন মূল্য আর মোট কাঁচামাল মূল্য। মনে করো তুমি একটা পণ্য উৎপাদন করলে, সেটার দাম হচ্ছে 10 টাকা, আর এই পণ্যটা উৎপাদন করতে তোমার 60 টাকার কাঁচামাল লাগছে, তাহলে মোট 10 টাকা থেকে 60 টাকা বাদ দিতে হবে। 10 টাকা থেকে 60 টাকা বাদ দিলে যা হবে সেটাকে বলা হয় সংযোজিত মূল্য। তাহলে দেখো যে সংযোজিত মূল্য সূত্র হচ্ছে মোট উৎপাদন মূল্য বা মাইনাস কাঁচামাল মূল্য। আশা করি তোমরা সংযোজিত মূল্য বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, রূপান্তর মূল্য দুইভাবে বের করা যায়। একটা হচ্ছে মোট উপকরণ থেকে, যেমন আমরা অঙ্কের মধ্যে বলা থাকবে যে সাধারণত উপকরণ কি হয়? 4টা হয়। মনে করো যন্ত্রপাতি, শ্রমিক, তারপরে হচ্ছে ভূমি আরও অন্যান্য থাকবে, এবং কাঁচামাল, এগুলো হচ্ছে কি তোমার হলো উৎপাদনের উপকরণ। তাহলে মোট উপকরণ থেকে শুধু তুমি কাঁচামালটা বাদ দিয়ে দিবে। মোট উপকরণ মনে করো 10 টাকা, সেখান থেকে কাঁচামাল মনে করো 3 টাকা, তাহলে 3 টাকা বাদ দিয়ে দিবে। তাহলে মোট উপকরণ থেকে কাঁচামাল বাদ দিলে যেটা হয় সেটাকে বলা হয় রূপান্তর মূল্য।
অথবা আবার এইভাবে অন্যভাবে চিন্তা করতে পারো যে যতগুলো উপকরণ থাকবে, মনে করে একটা পণ্য উৎপাদন করতে যা যা উপকরণ লাগবে সেটা অঙ্কে বলা থাকবে, যে কাঁচামাল এত, মজুরি এত, যন্ত্রপাতি এত, অন্য এত, এরকম বলা থাকবে। এর মধ্যে থেকে যতগুলো বলা থাকবে শুধু কাঁচামালটা আনবে না, অর্থাৎ কাঁচামাল বাদে বাকি যে উপকরণ, দেখে যে কাঁচামাল বাদে সকল উপকরণের মূল্য, দেখে 5টা 6টা উপকরণ থাকতে পারে, এখানে এর মধ্যে শুধু কাঁচামাল বাদে বাকি যে উপকরণ থাকে সেটা বসাবে নিচে, সেটার যোগফলকে বলা হয় রূপান্তর মূল্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে সংযোজিত মূল্যকে রূপান্তর মূল্য দ্বারা ভাগ করলে যে অনুপাত পাওয়া যায় সেটাকে বলা হয় আর্থিক মূল্য, আর্থিক উৎপাদনশীলতা। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, 4 নম্বর লেকচার আজকে এখানেই শেষ। আমরা পরবর্তী লেকচারে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, 5 নম্বর লেকচারে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা তোমাদের একটু জানিয়ে দিচ্ছি। আগামী দিন আমরা উৎপাদনশীলতার আওতা এবং উৎপাদনশীলতার গুরুত্ব, এই দুটি টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আশা করি তোমরা আমাদের সাথে থাকবে এবং আজকে যে লেকচারটি আমরা এখানে আলোচনা করলাম সেটা তোমরা ভালোভাবে বাসায় প্র্যাকটিস করবে। বেস্ট অফ লাক, ভালো থেকো।